ফ্রেন্ডস, থাইরয়েডের সমস্যা কতটা দ্রুত গতিতে বেড়ে চলেছে সেটা নতুন করে বলার দরকার পড়ে না। তার কারণ এই মুহূর্তে ইন্ডিয়ার প্রায় 42 মিলিয়ন মানুষ তাদের থাইরয়েডের ট্রিটমেন্ট করাচ্ছেন। এছাড়া এমন অজস্র মানুষ তো রয়েছে যে তাদের থাইরয়েডের সমস্যা থাকলেও হয় তারা ট্রিটমেন্ট করান না বা তাদের ধরাই পড়েনি আজ পর্যন্ত যে তারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন। এবং এই সমস্যা এতটাই কমন যে ইন্টারনেটের মাধ্যমে বা লোক মাধ্যমে অজস্র পরামর্শ কিন্তু আপনার কাছে এসে হাজির হয়। সেই সমস্ত পরামর্শর মধ্যে সামান্য কিছু পরামর্শ উপকারী হলেও বেশিরভাগ পরামর্শই আনসাইন্টিফিক এবং ভিত্তিহীন, এবং সেই সমস্ত আনসাইন্টিফিক বা ভিত্তিহীন পরামর্শর কারণেই একজন মানুষকে সারা জীবন ধরে থাইরয়েডের মেডিসিন খেয়ে চলতে হয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু কমন মিথ নিয়ে আলোচনা করব, বা বলা ভালো মানুষের মধ্যে থাকা এমন কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব, যে ভুল ধারণাগুলির কারণে একজন থাইরয়েডের পেশেন্ট সারা জীবন ধরে ভুগতে থাকেন, এবং যে ভুল ধারণাগুলির জন্য সেই মানুষটিকে সারা জীবন ধরে থাইরয়েডের মেডিসিন বহন করে চলতে হয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন যে এই সমস্ত ভুল ধারণাগুলির মধ্যে কোনো ভুল ধারণা আপনার মধ্যে নেই তো। সর্বপ্রথম যে মিসকনসেপশন বা ভুল ধারণার কথা আপনাদের বলবো সেটি হলো থাইরয়েড টেস্টের রিপোর্ট নিয়ে। দেখুন, চিকিৎসকরা সচরাচর আপনাকে T3, T4 এবং TSH টেস্ট করতে দেন যদি তিনি সন্দেহ করেন যে আপনার থাইরয়েডের সমস্যা হলেও হতে পারে। দেখুন, এখানে যে TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেই হরমোনের মাত্রা যদি আপনার শরীরে বেড়ে যায় সেটিকে বলা হয় হাইপার থাইরয়েডিজম, এবং এই TSH এর মাত্রা যদি আপনার শরীরে কমে যায় তখন সেটিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এই TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের নর্মাল ভ্যালু হলো 0.5 থেকে 4.1 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। অর্থাৎ এই নর্মাল ভ্যালুর থেকে যদি আপনার শরীরে কম থাকে থাইরয়েড, সেক্ষেত্রে আপনি হাইপোথাইরয়েডিজম, এবং যখন আপনার বেশি থাকে এই নর্মাল ভ্যালুর থেকে তখন আপনি হাইপার থাইরয়েডিজম। কিন্তু এক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। অর্থাৎ যদি আপনার থাইরয়েডের রিপোর্ট 0.5 থেকে কম থেকে থাকে তার মানে আপনার শরীরে থাইরয়েড হরমোন বেশি রয়েছে, এবং যদি 4.1 থেকে আপনার রিপোর্ট বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনার শরীরে থাইরয়েড হরমোন কম সিক্রেশন হচ্ছে। অতএব আপনার রিপোর্টের ভ্যালু যদি 0.5 থেকে কম থেকে থাকে সেক্ষেত্রে আপনার হাইপার থাইরয়েডিজম, কিন্তু যদি আপনার 4.1 থেকে ভ্যালু বেশি থেকে থাকে সেক্ষেত্রে আপনার হাইপোথাইরয়েডিজম। তাই এই বিষয়টি আপনাদের ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন, এবং কার হাইপোথাইরয়েডিজম রয়েছে এবং কার হাইপার থাইরয়েডিজম রয়েছে সেটিকে নির্ণয় করে সে মতো আপনার চিকিৎসা নেওয়া প্রয়োজন। আবার থাইরয়েডের পেশেন্টদের মধ্যে খাওয়া দাওয়া নিয়েও একটা যথেষ্ট ভুল ধারণা রয়েছে। অর্থাৎ হাইপোথাইরয়েডিজমের পেশেন্টদের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, হাইপার থাইরয়েডিজমের পেশেন্টদের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, এই বিষয় নিয়ে মানুষ কিন্তু যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। আপনি ইন্টারনেট খুললে ছত্রে ছত্রে দেখতে পারবেন যে আপনার সয়া প্রোডাক্ট খাওয়া যাবে না, অর্থাৎ আপনার সয়া বড়ি, তারপর আপনার টোফু, সয়া মিল্ক, এই সমস্ত আপনার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। ক্রুসিফেরাস ভেজিটেবল অর্থাৎ আপনার বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, এই রকম ধরনের খাবার আপনাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। কিন্তু রিসেন্ট স্টাডিতে যে তথ্য উঠে এসেছে, বিজ্ঞানীরা দাবি করছেন যে খাওয়া দাওয়ার সাথে থাইরয়েডের তেমন একটা কোনো সম্পর্ক নেই। তাই আমার একান্ত অনুরোধ, যদি আপনার থাইরয়েডের সমস্যা ধরা পড়েছে, ইন্টারনেট দেখে নিয়ে বা লোক মুখে শুনে সমস্ত খাবার বন্ধ করে নিজের জীবনকে দুর্বিষহ করে তুলবেন না। একজন এন্ডোক্রানোলজিস্ট বা একজন থাইরয়েড স্পেশালিস্টের সাথে পরামর্শ করুন, এবং তার থেকে আপনি অবশ্যই খাদ্য তালিকা নেওয়ার চেষ্টা করুন যে কোনগুলি খাওয়া উচিত বা কোনগুলি খাওয়া উচিত নয়। আবার অনেকেই মনে করেন যে থাইরয়েডের সমস্যা শুধুমাত্র মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়, পুরুষদের মধ্যে এই সমস্যা হতেই পারে না। দেখুন, আপনাদের জানিয়ে রাখি যে মহিলাদের মধ্যে থাইরয়েডের সমস্যা কমন হলেও
পুরুষদের মধ্যেও কিন্তু থাইরয়েডের সমস্যা দেখতে পাওয়া যায়। প্রত্যেক 10 জন থাইরয়েড পেশেন্টদের মধ্যে 2 জন পুরুষ এবং 8 জন মহিলাকে এই সমস্যায় আক্রান্ত হতে দেখতে পাওয়া যায়। তাই যদি মনে করুন আপনার ওজনের মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ হঠাৎ করে আপনার যদি ওজন বেড়ে যাচ্ছে বা যদি মনে করুন আপনার ওজন কমে যাচ্ছে, আপনি যদি দীর্ঘদিন ধরে ক্লান্তি বা দুর্বলতার মতন সমস্যায় ভুগছেন, যদি আপনার মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন দেখছেন দিনে দিনে বেড়ে চলেছে, আপনার যদি অনিদ্রা বা ইনসোমেনিয়ার মতন সমস্যা হচ্ছে, বা মনে করুন হঠাৎ করে যদি আপনার হেয়ার ফলের মতন সমস্যা হচ্ছে, এই সমস্ত সিমটমগুলি যদি আপনি দেখতে পান, তাহলে অবিলম্বে আপনার T3, T4 এবং TSH টেস্ট করিয়ে নেন এবং নির্ণয় করার চেষ্টা করুন যে আপনার থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা। পেশেন্টদের সাথে কথা বলার সময় আমরা বুঝতে পারি মানুষের মধ্যে এই ধারণাটাও রয়েছে যে মিডল এজের পরে, অর্থাৎ আপনার 40 বছর বয়স পার হবার পরে থাইরয়েডের সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। আপনাদের জানিয়ে রাখি যে এই থাইরয়েডের সমস্যা একজন শিশুর পর্যন্ত হতে পারে, এই থাইরয়েডের সমস্যা একজন 80 বছরের বৃদ্ধর পর্যন্ত হতে পারে। তাই আপনার শরীরে যদি কোনো প্রকারের কোনো থাইরয়েডের সিমটম রয়েছে বলে আপনার মনে হচ্ছে, তাহলে অবশ্যই থাইরয়েড টেস্ট করান এবং চিকিৎসকের সাথে পরামর্শ করুন। আবার মনে করুন আপনি নিয়মিতভাবে থাইরয়েডের মেডিসিন খান, আপনার চিকিৎসক প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনার মেডিসিনের ডোজটি নিতে বলেছেন, আপনি কোনো কারণে সকালবেলা ডোজটি খেতে ভুলে গেলেন, সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ কি করেন যে সেই ডোজটি সারাদিনের যে কোনো একটা সময়তে তিনি নিয়ে নেন। কিন্তু এটি আপনাদের ভুল ধারণা। আপনি যদি সকালবেলা ডোজটি নিতে ভুলে গেছেন, সেটি আপনি সারাদিনে যে কোনো সময় নিলে আপনার কিন্তু তেমন একটা মেডিসিনটা কাজ করবে না। অর্থাৎ আমরা যেটি থাইরয়েডের মেডিসিন খাই সেটি হলো সিনথেটিক থাইরয়েড হরমোন। এই সিনথেটিক থাইরয়েড হরমোনের অ্যাবজর্পশন ম্যাক্সিমাম এমটি স্টোমাকে হয়ে থাকে। তাই আপনি সারাদিনের অন্য সময়তে যদি মেডিসিনটি নেন, সেই মেডিসিনটি কোনো কাজ করবে না আপনার শরীরে। তাই পরের দিন সকালবেলা আপনি ডাবল ডোজ খাবেন কি না, এটা অবশ্যই আপনার চিকিৎসকের সাথে একবার পরামর্শ করে নেবেন এবং চিকিৎসক যদি আপনাকে অনুমতি দেন, আপনি যেদিনকে মিস হয়ে যাবে তার পরের দিন সকালবেলা ডাবল ডোজ নিয়ে নিতে পারেন। এছাড়া অনেক থাইরয়েড পেশেন্টদের মধ্যে গলগণ্ড বা গয়টারের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। এক্ষেত্রে চিকিৎসকরা অনেক সময়তেই আল্ট্রাসোনোগ্রাফি করতে দেন। এই আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টে যদি থাইরয়েড নোডিউল ধরা পড়ে বা কখনো কখনো এই গয়টার দেখে নিয়ে পেশেন্টরা মনে করেন যে তার থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সার হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি যে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে থাইরয়েড নডিউল হওয়া বা গয়টার বা গলগণ্ড হওয়া মানেই কিন্তু ক্যান্সার নয়। আপনার ক্যান্সার হয়েছে কিনা সেটি আপনি মনে মনে নিজে নির্ধারণ না করে আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করুন। এবং তার সাথে সাথে আপনাদের জানিয়ে দিতে চাই যে থাইরয়েড গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়েও থাকে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রাণঘাতী হয় না। থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভার্স হয়ে যায় বা সুস্থ হয়ে যায়। তাই ভয় পাবেন না। যখনই আপনার এই সমস্ত সমস্যা দেখতে পাবেন, অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং সেই সমস্যার সমাধান বের করার চেষ্টা করুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।